হাসনাত আব্দুল্লাহ এই ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। বেসিক্যালি সে ছাত্রলীগ করতো এবং হলে থাকতো। ভিসির ব্যান্ডগার্ড হিসেবে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ছাত্রলীগ না করলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ হবে না, এই সব স্ট্যাটাসও দিচ্ছে। আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসান ওই থেকে আপনারা প্রোগ্রাম করেন, টিম করে কোথা যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন। আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। হাসান আর সারজিৎ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। যদি আসিফ ভাই, নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত, তাহলে এই আন্দোলনটা একটা অন্যদিকে ধাপিত হতো। হাসান আর সারজিৎ কিন্তু বক্তব্য দিয়েছিল, এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা তো আওয়ামী লীগের দালাল, অনেক কিছু লেখছেন। তখন আপনারা খালি আসিফ ভাই, নাহিদ ভাইয়ের কথা বলছেন, এরা বের হয় না কেন, এরা কোনো বক্তব্য দেয় না। সেটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই, তো এটা আমাদের জন্য গর্বের। যে হাসনাত আব্দুল্লাহ সংস্কার করবে বা সারজিৎ সংস্কার করবে, যারা সাবেক ছাত্রলীগ নেতা। আমার কথা হলো, এই দেশ সংস্কার করার অধিকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি, নাকি সাবেক ছাত্রলীগ নেতার অধিকার বেশি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা যারা দেখছেন ভিডিওটি, তাদেরকে অনুরোধ করব দয়া করে ভিডিওটি পুরোপুরি দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক সমন্বয়ক, তাকে নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের সমালোচনা। গুঞ্জন উঠেছে সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ নাকি স্বৈরশাসক শেখ হাসিনার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম দুইজনেই কিন্তু ছাত্রলীগের সাবেক কর্মী। তারা আগে ছাত্রলীগের দল ছিল, ছাত্রলীগ করত, এখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। যদি আসিফ এবং নাহিদ যদি না থাকতো, তাহলে আন্দোলনটা দমে যেত। হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম বিক্রি হয়ে গিয়েছিল টাকার কাছে, শেখ হাসিনার কাছে। এমন সংবাদে এখনও বিতর্ক সৃষ্টি হচ্ছে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে। হাসনাত আব্দুল্লাহর সততাকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কিভাবে সমালোচনা হচ্ছে, আমরা সেটা কয়েকটা প্রতিবেদন থেকে জানার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের। হাসনাত আব্দুল্লাহ এই ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। বেসিক্যালি সে ছাত্রলীগ করতো এবং হলে থাকতো। ভিসির ব্যান্ডগার্ড হিসেবে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ছাত্রলীগ না করলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ হবে না, এই সব স্ট্যাটাসও দিছে। বেশি আগে না, 2020-এর ঘটনা এগুলা। তারপরে সে কি করলো, আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে আপনার চট্টগ্রামে একটা জায়গায় বক্তৃতা দিচ্ছে, সেখানে নেগলেন্সি করে কথা বলছে। এই ছেলেটা আবার চট্টগ্রাম পটিয়া শ্রমিক লীগের নেতার বাসায় গিয়া আপনার থাকে, তার গাড়ি দিয়ে চলে, তার কাছ থেকে ফাইন্যান্সিয়াল বেনিফিট নেয়। তাহলে আমার কথা হচ্ছে, তো আওয়ামী লীগের লেসপেন্সার, তাকে কেন রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে? এবং শুধু এটা না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয় তখন ও অন্যান্য সমন্বয়কদের সাথে আলোচনা না করে আন্দোলন বন্ধ করার ঘোষণা দেয়। তারপরে আবার ফেস দ্য পিপলের টকশোতে আইসা কান্নাকাটি করে নিজেকে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের অংশ হিসেবে জাহির করার চেষ্টা করে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা কিন্তু 19 তারিখের পরে শেষ হয়ে গেছে। ওইটা কিন্তু তখন ছিল এক দফা আন্দোলন, হাসিনা পতনের আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষ। ঠিক আছে, আমিও একজন সমন্বয়ক। আমি যদি এখন বলি যে অস্ট্রেলিয়া থেকে আমি এই সমন্বয়কদেরকে সহযোগিতা করার জন্য লজিস্টিক সাপোর্ট দিছি, তাহলে কি আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ না? তাহলে আপনারা শুধুমাত্র কয়েকটা ছেলেকে এখন এমন ভাবে প্রমোট করার তো কিছু নাই। ছাত্র দলের কত ছেলে মারা গেছে, 56 জনের উপরে ছাত্র নেতারা শহীদ হয়েছে। তাদেরকে সরকারের পক্ষ থেকে কি প্রোটোকল দিচ্ছেন, তাদেরকে কি রেসপেক্ট দিচ্ছেন আপনারা? গণ অধিকার পরিষদের সাথে না আসিফ পলিটিক্স করতো, সেই ছেলেও তো আপনাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছে। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে 2 জন গেছে। তাহলে অন্যান্য রাজনৈতিক দল থেকে আপনারা উপদেষ্টা নিলেন না কেন? তাহলে তো আমরা বুঝতাম যে আপনারা বৈষম্য করেন না। এখন তাদেরকে রাজনৈতিক দল করার সুযোগ করার জন্য তারা জেলা জেলা সমাবেশ করবে, আপনারা সরকারিভাবে তাদেরকে প্রোটোকল দিচ্ছেন কেন?
বাংলাদেশের যারা জাতীয় নেতা তাদের প্রোটোকল কোথায়? তাদেরকে কি মানুষ মনে হয় না? এই ছোট ছোট ছেলেদের কাছে আপনারা বাংলাদেশের জাতীয় নেতাদেরকে হালকা করার তো কোনো অধিকার আপনাদেরকে নেই। আরে মানে হাসনাত আব্দুল্লাহর মতো যারা আজকে যে অতি অল্প পানির মানুষ আপনারা বেশি পানিতে নামাইয়া দিচ্ছেন, এগুলো এখন মারা যাবে কদিন পরে, মানে হাবুডুবু খায়। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আরে আমাদের মানে ওয়ার্ডের ছাত্র নেতা যেগুলো, ওগুলো মুইতা দিলে ভাইসা যাবি তোরা বেটা, ঠিক আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20টা পোলার পিছনে যে 20,000 ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবকেরা পোলাপান সহযোগিতা করছিল, কার নির্দেশে করছিল? জনাব তারেক রহমানের নির্দেশে করছিল। জনাব তারেক রহমানের নির্দেশে পুরা বাংলাদেশের জেলার নেতারা ঢাকা আসছে, আর তোরা এখন আসছো তারা নিয়ে কথা বলতে, বেয়াদব গুলা। আমি বলি ছাত্র দলে যারা আসো ভাই, তোমরা এই ছেলের বিরুদ্ধে মানহানি মামলা করো, কারণ আমাদের নেতাকে নিয়ে সে কটাক্ষ করছে, বাজে কথা বলছে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছেলেরা এই ধরনের অতিরঞ্জিত বাহাদুরি দেখাইতে যাবে, এদেরকে প্রতিহত করতে হবে। আর বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ছাত্র দলের অবস্থান থাকতে হবে। এরা এখন ছাত্রলীগ শিবিরের সাথে মিল্লা ছাত্র দলকে উৎখাত করার চেষ্টা করতেছে। আরে ভাই, বিএনপির পাশার মধ্যে আঙ্গুল দাও কেন তোমরা পারলে ছাত্রলীগ নিয়ে কয়টা জেলখানায় ঢোকাও, ওটা তো করতেছো না। তলে তলে উপরে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে, আর ভিতরে সব ছাত্রলীগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করে পুরা বাংলাদেশে ছড়াই যেতেছে। আর উপদেষ্টারা, আপনাদেরকে কি আমরা বাংলাদেশের রাজনৈতিক দল পুনর্বাসনের জন্য দায়িত্ব দিছি নাকি? আপনাদের কাজ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কাজ করা। আপনারা ভারতীয় র বের করতেছেন না, হাসিনার পরিবারের একটা মশা এখন পর্যন্ত অ্যারেস্ট করলেন না। আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী চিরুনি অভিযানে কোন বালটা ফালায়, মুখটা এখন খারাপ হইতেছে আমার, ঠিক আছে? আর ওই যে আইন উপদেষ্টা বসে বসে কি ঘোড়ার ডিম করে, মানে খুব টেনশনে আছে সে। আওয়ামী লীগকে পুনর্বাসন নিয়ে তার খুব টেনশন, এখন কিছু চোখে দেখে না। শেখ হাসিনার আমলের যে দুর্নীতিবাজ বিচারকরা এখনো কিন্তু কাজ করতেছে আদালতে, জজরা, ম্যাজিস্ট্রেটরা, এগুলারে বাইর করেন না কেন আপনারা? আওয়ামী লীগের লেসপেন্সার সব রাইখা দিচ্ছেন, আসছে বিএনপির পাশার মধ্যে আঙ্গুল দিতে। আর এই সমস্ত ছেলেদেরকে এখন মাঠে ছাড়িয়ে দিছে তারেক রহমানকে কন্ট্রোভার্সি করার জন্য। আরে বেটা, বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনারে ভোট দেয় নাই, এখন ভোট দিলে কারে দিবে? বিএনপিরে দিবে। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ বিরোধী ষড়যন্ত্র করে নাই, খালেদা জিয়া দেশ বিরোধী ষড়যন্ত্র করে নাই। তাদেরকে নিয়ে যতই তোমরা কিছু বলো, ট্রোল করো, তাদেরকে ইতিহাস থেকে মুছতে চাও, ইট উইল নেভার হ্যাপেন। তাদের সন্তান জনাব তারেক রহমান পারছো তো বহুত ষড়যন্ত্র করতে, এজেন্ট ঢুকাইছো দলের ভিতরে, কত ওই যে কি জানি কি লোকজনকে নিয়ে ওই শেখ হাসিনা ট্রাক মার্কায় নির্বাচন করাইছো। বিএনপি ভাঙতে পারছো তোমরা? পারবা না। অতএব বিএনপির পিছনে ষড়যন্ত্র করে লাভ নাই। বিএনপির আছে লক্ষ লক্ষ নেতা কর্মী, বিএনপি তৈরি একটা রাজনৈতিক দল। বিএনপি কোন রকমের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। অতএব তোমরা যতই ওই ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে মাঠে আনো, তোমাদের 14 গোষ্ঠী নিয়ে আসো, ইট উইল নেভার হ্যাপেন। আমাদেরকে এখনই এগুলা নিয়ে সোচ্চার হইতে হবে, এবং এই যে উপদেষ্টাদের এই দ্বৈত আচরণ, বৈষম্য আচরণ, এগুলো আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন আবার আমাদের করতে হবে, ঠিক আছে? মানে সচিবালয়ে সচিবরা কু কইরা ফলাইতেছে, খবর রাখেন আপনারা, ঠিক আছে? এই সচিবরা এখন পর্যন্ত আওয়ামী লীগের সব লোকজন, খবর নাই। আসছেন ডক্টর ইউনূসের একেবারে সিকিউরিটি গার্ড হয়ে গেছে এই সমস্ত ছেলেরা। এদিক দিয়ে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ভারত, শেখ হাসিনা এবং লেসপেন্সাররা, আপনাদের খবর নাই। এত সোজা না, ঠিক আছে? আমি মনে করি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উচিত হবে দেশের বিরুদ্ধে এই ধরনের অভ্যন্তরীণ যে সমস্ত দালাল আছে এদের বিরুদ্ধে অবস্থান করা। আর বৈষম্য বিরোধী যারা করতেছে তারা আসলে ছাত্রলীগের লোকজন কিনা বা আওয়ামী লীগের লেসপেন্সার কিনা, এগুলা এখনই তদন্ত করে এদেরকে বসায় দিতে। আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন? টিম করে কোথায় যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন। আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। হাসানাত সারজিৎ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। যদি আসিফ ভাই, নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত, তাহলে এই আন্দোলনটা একটা অন্যদিকে ধাপিত হতো। এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারি থাকতো, আরও কিছু সংখ্যক মানুষ মারা যেত। তারা কিন্তু প্রথমে লিয়াজুতে চলে গেছিল। হাসানাত সারজিৎ কিন্তু বক্তব্য দিয়েছিল, এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা তো আওয়ামী লীগের দালাল, অনেক কিছু লেখছেন। তখন আপনারা খালি আসিফ ভাই, নাহিদ ভাইয়ের কথা বলছেন, এরা বের হয় না কেন, এরা কোনো বক্তব্য দেয় না। সো এটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই, তো এটা আমাদের জন্য গর্বের। কিন্তু হাসানাত সারজিৎ এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। দেশ স্বাধীন হয়েছে, যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে। কিন্তু এর মানে এই না যে হাসানাত সারজিৎ
এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12,44,00,000 টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক, প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে, তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাই এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করবো, তারা টাকার হিসাব কেন দিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়ে টাকাগুলো গণাচ্ছে, এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না? কত কোটি টাকা খরচ হলো, কত কোটি, হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে। তো এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন। যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা, বিএনপির একটা দল পুরো তার আন্ডারে চলে। আপনারা ছাত্র যে কজন ছিলেন, তারেক রহমানের একটা দুটো থানায় থেকে বেশি লোক আছে, ঠিক আছে? তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল, জামাতের অবদান ছিল, ইসলামী আন্দোলনের অবদান ছিল, গণ অধিকারের অবদান ছিল, আপনাদের অবদান ছিল, সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে, আজকে যদি বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো, তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না, এই টিএসসিতে 200 লোকের বেশি এরা পাবে না। রাজনৈতিক একটা কাঠামো ছিল, রাজনীতিক, যেমন আপনি উত্তরা বলেন, মোহাম্মদপুর, মিরপুর, এসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে? এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে? এগুলো সব বিএনপি জামাতের পোলাপান। যে কটা থানায় আপনার মনে করেন হামলা হয়েছে, যার কারণে আজকে স্বাধীন হয়েছে দেশ, এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন। এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো, আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এর অবস্থান নিচ্ছে। এবং আপনি দেখেন, ছাত্র যদি মারা যায় 10 জন, শ্রমিক মারা গেছে 20 জন, ছাত্র যদি আহত আছে 3 জন, তাহলে রিস্কাওয়ালা শ্রমিকরা আছে হচ্ছে 20-25 জন হাসপাতালে গিয়ে দেখেন। এই যে একটা বৈষম্য তৈরি করছেন এবং ছাত্রদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, এখনও আপনারা, আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন। এখন যদি আমি এই কথা বলি, তাহলে আমার বিরুদ্ধে আপনারা উস্কানিমূলক কথা বলবেন, এটা সত্যি কথা। এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই, এই কারণে আমার মাস ইনকাম আছে 5 থেকে 6 লাখ টাকা, আমি কেন আপনাদের কাছে ভাগ চেতে যাবো? আমি তো স্টুডেন্ট না, আমি আপনাদের কাছে ভাগ চাতে আমার দরকার নেই। সো এই কারণে আমি বলি যে আপনাদের ভাগের দরকার নেই। আমার এমপি মন্ত্রী বসা দেয়, একটা এমপির বেতন 1,20,000 টাকা আছে, আমার প্রতি মাসের মাসিক ইনকামই আছে 6 লক্ষ টাকা। তো এই কারণে আমি বলবো যে এমপি মন্ত্রী, অনেকে হয়তো বলবেন যে ভাই আপনি কি ভাগ দেন, আপনি এমপি মন্ত্রী হন না, এই কারণে আপনি এই কথা বলেন। আমার এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই, এমপি মন্ত্রী ছাড়া যেই কাজ করছি এটাই আনাপ। আমি গতকালকে বলেছি যে আমি শহীদদের দায়িত্ব নিব, হাসপাতালগুলোতে যাব, কতটা দুঃখ নিয়ে কথা বলতে পারি, কারণ আমার কাছে স্পন্সর আছে, ব্যবসায়ীরা আছে, তারা আমাকে বলেছে যারা আহত হয়েছে এদের চিকিৎসার খরচ আমি দিব, তুমি শহীদ এবং যারা আহত হয়েছে এদের একটা লিস্ট বের করো। আমি এটার প্রক্রিয়া চালাচ্ছি। কিন্তু হাসানাত, সারজিৎ এরা কি ওই হাসপাতালে যায় একটা ছবি তোলে, অথচ আমার পুরো ফেসবুক গাইডে একটা ছবি পাবেন, অথচ আমি কিন্তু কাজ করতেছি। আমরা তো ছবি তোলার দরকার নেই, এরা অসুস্থ ভাই। এই মানুষগুলোর সাথে কেন আপনি রাজনীতি করবেন? হাসানাত গেলে 20টা মিডিয়া ঢুকতেছে, সারজিৎ গেলে 20টা মিডিয়া ঢুকতেছে, ভিডিও করতেছে, বাস এনাফ, তোমাদের দায়িত্ব নিচ্ছি। কজনের দায়িত্ব নিচ্ছে? হাসপাতাল ঢাকা মেডিকেলে যান, এখন আমার অসংখ্য ভাইরা নিহত, আহত হয়ে পড়ে আছে। সো এই কারণে আমি বলবো এই বৈষম্য দূর করেন, এই টাকার হিসাব আমাদেরকে কড়াই গন্ডায় আপনাদের দিতে হবে। টাকার হিসাব যদি না দেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র 3-4 জন সমন্বয়ক আছেন, আমরা কিন্তু হাজার হাজার জনতা এখনো আমরা চাইলে ওই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আর আপনারা যদি মনে করেন সারজিৎ হাসানাতের টাকা বাংলাদেশের মানুষ নামছে, ঘোড়ার ডিম কচু, একদম কচু। সারজিৎ হাসানাতের কথা বাংলাদেশের মানুষ নামে নেই, প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে, নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে, আপনাদের ডাকে নামে নাই। হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন করছেন, ওই পর্যন্তই। মানুষের ওয়ার্ড পর্যায়ে নামছে, থানা পর্যায়ে নামছে, জেলা পর্যায়ে নামছে, মানুষের নেতৃত্ব নিয়ে নামছে। চট্টগ্রামে গিয়ে যে রাফি ছেলেটা নেতৃত্ব দিছে, ওকে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাকি? ও তো ওখানে একলাই বুক চিতিয়ে লড়াই করছে। উত্তরা মহাখালী থেকে আপনাদের বৈষম্য বিরোধী একজন সমন্বয়ক আছে নাকি? ওইখানে দেখেন একজনের নেতৃত্বে থেকে নামছে, কিন্তু ওরা ক্রেডিট নেয় না আপনাদের মতো, টাকা ভাগাভাগি করে নাই, টিএসসিতে যে টাকা হচ্ছে হিসাব দিতে গিয়ে কাবজাক করে নেয়। বিভিন্ন জায়গায় গিয়ে রাজনৈতিক নেতারা প্রোগ্রাম করবে, আপনারা কি রাজনৈতিক নেতা নাকি? বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদের সাথে প্রোগ্রাম করতেছেন, এত টাকা পান কই? টাকার উৎস কি? কই থেকে টাকা আসে বলেন? আমার ব্যবসা আছে, আমি টাকা পাই। আপনি আমার প্রশ্ন করেন, আমার পিছিয়ে দুদক লাগা দিবেন? আমার ব্যবসা আছে, আমার লাইসেন্স আছে, আমার দেশের বাইরে লাইসেন্স আছে, আমার টাকা আসে প্রতি মাসে। আমি একদম স্টেটমেন্ট দেখা দিব যে আমার বাইরের দেশ থেকে টাকা আসে, আমি বাইরের দেশে থাকি, আমি একদম স্টেটমেন্ট সহ আপনাদেরকে দিব যে আমার টাকা আছে, আমি 100-150 লোককে আমি চিকিৎসার খরচ দিতে পারবো। কিন্তু আমি 100-150 জায়গায় প্রোগ্রাম করতে পারবো। আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন? টিম করে কোথায় যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন? আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে, প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না এদের কাছে, আর কিছু বললাম না। একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না, টিএসসিতে গেলে ধরে ভাই চা সিগারেট খাওয়ান, টাকা পান কি? এখন বলেন পকেট থেকে 10-20 টাকা দিয়ে কি প্রোগ্রাম করা যায়? প্রত্যেকটা টিমের পিছনে মিনিমাম 20 থেকে 25,000 টাকা খরচ হয়। প্রত্যেকটা টিমের পিছনে গাড়ি নিয়ে যান, সেখানে গিয়ে খাওয়া দাওয়া আছে, সেখানে তারা আপনারা সাধারণ ডাইল বাটের হোটেলে ঢোকেন না, ভালো একটা হোটেলে ঢোকেন। প্রত্যেকজনের 300 টাকা করে খরচ আছে, 10 জন করে টিম হিসাব করেন, 3000 টাকা প্রতি বেলা আপনাদের লাগে। সে এত টাকা পান কোথায়? টাকার উৎস কোথায়? এটা জবাবদিহিতা করবেন জনগণের কাছে। জনগণের টাকা জনগণের কাছে আপনাদের হস্তান্তর করতে হবে। এটা যেহেতু গণতান্ত্রিক দেশ। যে হাসনাত আব্দুল্লাহ সংস্কার করবে বা সারজিৎ সংস্কার করবে, যারা সাবেক ছাত্রলীগ নেতা। আমার কথা হলো, এই দেশ সংস্কার করার অধিকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি, নাকি সাবেক ছাত্রলীগ নেতার অধিকার বেশি? একটা বাহিনীকে যদি পরাজিত করতে পারি, বাকি বাহিনীগুলো পরাজিত হবে।
সেই টার্গেট নিয়ে বিজিবিকে আমরা 4 দিক থেকে 5 দিক থেকে অ্যাম্বুশ করছিলাম। 8বার অ্যাটেম্প নিয়ে নবমবারে গিয়ে আমরা সফল হয়েছি। বিজিবিকে আত্মসমর্পণ করছি, পরের দিন 14 জেলায় হলো বিজিবি আত্মসমর্পণ করছে। এগুলো কোন ছাত্র আন্দোলনের কোন নেতা আপনার হলো এখানে এসে নেতৃত্ব দিচ্ছে আমি দেখাতে চাই। 13টা মানে আন্দোলনের যে অঞ্চল ভাগ করছে, তারা বলুক তারা এটা ভাগ করছে। এই কলকাঠি গুলো লন্ডন থেকে তারেক রহমান নাড়ছে, কেউ বিশ্বাস করুক না করুক। টাকা পয়সা যা খরচ হচ্ছে ওখান থেকে দিতে, আমি আজকে এখানে বলছি দিতে ঢালছে। তো যারা কিনা এই আন্দোলনে ছিল, যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে, আমার প্রশ্ন, যেদিন আন্দোলন বন্ধ ঘোষণা করলো 5 তারিখ পর্যন্ত তাদের কোনো ফাংশন ছিল কিনা? অর্থাৎ বিজয়ের জন্য যে কারণগুলো ছিল, বিজয়ের জন্য যে লড়াইগুলো ছিল, সেই লড়াইয়ে তারা কে কে ছিল? 5 তারিখের আগে বাংলাদেশের জনগণ কে কে তাদেরকে চিনত? এই আন্দোলনে যদি আসিফ এবং নাহিদ না থাকতো, এই আন্দোলন জায়গায় গণেশ উল্টাইতো। আসিফ এবং নাহিদ যদি না থাকতো, তাহলে এই আন্দোলন আগেই বিক্রি হয়ে গিয়েছিল। আমার প্রশ্ন হলো, হাসনাত আব্দুল্লাহ কবে তারেক রহমানের ভক্ত ছিল যে সে এখন তারেক রহমানের প্রতি অনুগত হয়ে কথা বলবে? সে কি তারেক রহমানের দলের কেউ ছিল? সে তো 2020 সালে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তারেক রহমানকে তারকেন ট্রুডো নামে অবহিত করছিল, ব্যঙ্গ করে। হ্যাঁ, 2020 সালে তারেক রহমানকে বলছে, কাউরে দোষ দিয়ে কি লাভ আছে, আমাদের তারকেন ট্রুডো আছে। মানে জাস্টিন ট্রুডোকে ব্যঙ্গ করে তারকেন ট্রুডো বলছে। এরপরে 2020 সালে 17 মার্চ, আমি জন্মদিন পালন করি না, আমার জন্মদিনে মোমবাতি জ্বালি না, কেকও কাটি না, এদেশের মানুষের নিরাপত্তা নাই, আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন, অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে, আমি জনগণেরই একজন, আমি জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী দিয়ে কি করব, আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু, আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি। পিতা শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানকে পিতা সম্বোধন করে সে স্টেটমেন্ট দিয়েছে 17 মার্চ 2020-এ। 2018 সালে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রের প্রথম দিন থেকে বঙ্গবন্ধু নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে অবিচ্ছিন্ন সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে, স্পেসিফিক্যালি বললে অতি উৎসাহীর কারণে, বারবার এই ছাত্র প্রতিম সংগঠনটি উল্লেখযোগ্য অনেক সফলতা ম্লান হয়ে যেতে পারিত অনুকরণীয় আলোকবর্তিকা। সর্বশেষ প্রশ্ন ফাঁস রোধে ছাত্রলীগ বর্তমান পদক্ষেপগুলো আবারও আশা সঞ্চার করেছে। যেই সংগঠনটির হাত ধরে একটি ভাষা এসেছে, একটি পতাকা এসেছে, একটি স্বাধীন ভূখণ্ড এসেছে, শত ইতিহাস রচিত হয়েছে, আবার সেই সংগঠনের হাত ধরেই প্রশ্ন ফাঁসের মতো কালিমা মোচন হবে। অন্যায়ের আপোষহীন প্রতিবাদে শতজাগ্রত। ছাত্রলীগকে আমরা সব সময় দেখেছি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত একটা সংগঠন হিসেবে, সব সময় দেখেছি। ইডেন কলেজে ছাত্রলীগ নেত্রী, আমাদের বগুড়াতে তার বাড়ি, সে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিল। অনেক প্রত্যেকটা জায়গায় প্রশ্ন ফাঁসের সঙ্গে ছাত্রলীগ জড়িত। হাসনাত আব্দুল্লাহ 2018 সালে 22 অক্টোবরে সেই স্টেটমেন্ট দিয়েছে, ছাত্রলীগের হাত দিয়েই প্রশ্ন ফাঁস দমন হবে। তো আমি এই কথাগুলো কেন মানে স্মরণ করলাম, যে তারেক রহমানের প্রতি তার ভক্তি কবে ছিল, সে এখন নতুন করে ভক্তি দেখাবে, তাই না? কিন্তু তার ভক্তি ছিল না। বেসিক্যালি আমাদের যে 2024 সালে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে কিছু প্রতিনিধি দেওয়া হয়, যে প্রতিনিধিগুলো ছাত্র আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ফিক্স আপ ছিল। কিছু প্রতিনিধি ছাত্রলীগ থেকে দেওয়া ছিল, যারা আন্দোলন নিয়ন্ত্রণ করবে, যাতে করে এই আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে না যায়। যারই অংশ হিসেবে এই ছাত্র আন্দোলনের একটা অংশ স্টেটমেন্ট দিয়েছিল যে আন্দোলন এখন থেকে চলবে না, সবাই পড়ার টেবিলে ফিরে যান, এবং মমতাময়ী মা এইসব সম্বোধন করা হয়েছে। তো আমরা এই আন্দোলন, ওই স্টেটমেন্টের পরে যদি বিশ্বাস করে আন্দোলন থেকে সরে যেতাম, তাহলে এই আন্দোলনের ফলাফল কি ছিল? 1 নম্বর বিষয়, যখন এই ধরনের স্টেটমেন্ট আসলো, আমাকে জনাব তারেক রহমান নিজে ফোন করলেন, ফোন করে আমাকে বললেন যে আন্দোলন কি শেষ? আমি বললাম কেন? তো বলছে এই যে আন্দোলন ঘোষণা দিয়েছে শেষ। আমি বললাম কোনোভাবে হতে পারে না। তখন ছাত্র দলের ভাইদের সঙ্গে সমন্বয় করে ঢাকাকে 13টা সেক্টরে, আমি আবারও বলছি, এই আন্দোলন বন্ধ করার ঘোষণার পরে তাদের ওইভাবে কোনো কর্তৃত্ব ছিল না আন্দোলনে। এর পরবর্তী যে অধ্যায়টা শুরু হয়েছে, সেই অধ্যায়টা রাজনৈতিক কর্মীরা শুরু করেছে। আন্দোলন প্রথম দফায় কোটা আন্দোলন শেষ, এরপরে যে আন্দোলন হয়েছে সেটা হলো ভোটাধিকারের আন্দোলন, সেটা হলো গণতন্ত্রের আন্দোলন। সেই আন্দোলনে ঢাকাকে 13টা সেক্টরে ভাগ করা হয়েছিল, এবং সেই 13 সেক্টরে কারা কারা কোন জায়গায় ফাংশন করবে তারও সমন্বয় আছে। কোন জায়গায় কিভাবে আন্দোলন হবে, কারা কারা নেতৃত্ব দেবে সেটা আলাদা, এবং কাদের নির্দেশ মানা যাবে না, কাদের নির্দেশ মানা যাবে তাও নির্দিষ্ট ছিল। তো যারা কিনা এই আন্দোলনে ছিল, যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে, আমার প্রশ্ন, যেদিন আন্দোলন বন্ধ ঘোষণা করলো
5 তারিখ পর্যন্ত তাদের কোনো ফাংশন ছিল কিনা, অর্থাৎ বিজয়ের জন্য যে কারণগুলো ছিল, বিজয়ের জন্য যে লড়াইগুলো ছিল, সেই লড়াইয়ে তারা কে কে ছিল? 5 তারিখের আগে বাংলাদেশের জনগণ কে কে তাদেরকে চিনত? এই আন্দোলনে যদি আসিফ এবং নাহিদ না থাকতো, এই আন্দোলন জায়গায় গণেশ উল্টাইতো। আসিফ এবং নাহিদ যদি না থাকতো, তাহলে এই আন্দোলন আগেই বিক্রি হয়ে গিয়েছিল। তো এইগুলো কি বলবো, তো তাদের কাছ থেকে আশা করব যে গণতান্ত্রিক, আবার এক দল প্রচার করছে যে হ্যাঁ, ভোটের অধিকারের জন্য এই কিন্তু আপনি আন্দোলন যে হয়নি। বলছেন যে একসময় বা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, এরপর তার মত পাল্টাতে পারে, এটা স্বাভাবিক। একসময় আওয়ামী আমি লীগের আপনাকে একটা কথা বলি, শুনেন, করেছে, আমি এখন তো আপনাকে তার অবস্থা নিয়ে হ্যাঁ, সন্দেহ করার কোনো কারণ আমি নেই। আপনাকে একটা কথা বলি, যারা জীবনে আওয়ামী লীগ করে তারা কোনোদিন এই আওয়ামী লীগ তাদেরকে সন্দেহ মুক্ত কোনোদিন আপনি রাখতে পারেন না। জীবনে একবার আওয়ামী লীগ করলে তাকে কোনোদিন সন্দেহের বাইরে রাখতে পারেন না, পারবেন না। এই যে 2018 কোটা আন্দোলন, এই আন্দোলনে নূর মানব সম্পদ বিষয়ক সম্পাদক বা এরকম ছিল মহসিন হলের, সে কি শেখ হাসিনাকে মা ডাকে নাই? ডাকে নাই। সুতরাং এগুলো হলো ডেকেছে, কিন্তু সে ইতিহাস থেকে আমাদেরকে শিখতে হবে। পরীক্ষিত ভাবে সে বিভিন্ন সময়ে তার প্রমাণ দিয়েছে যে কোনোভাবে সে আওয়ামী লীগের পক্ষে ছিল না, সেটা তো দেখতে হবে। হ্যাঁ, আপনাকে বুঝেন, এটা বিশ্বাস করা যাবে না, যাবে না। কারণ আমি আপনাকে বলছি, দেখেন, অলরেডি বয়ান চলে আসছে, ভোটের জন্য এই আন্দোলন হয়নি, গণতন্ত্রের জন্য এই আন্দোলন হয়নি। ভাই, কোটার জন্য যে আন্দোলন হয়েছিল সেটা 19 তারিখের আগে মরে গেছে। হুম। এর পরবর্তীতে ভোটাধিকার বঞ্চিত পিপাসার্ত জনগণ এই আন্দোলনকে সফল করছে। আপনার হলো আবু সাইদ, তার রাজনৈতিক পরিচয় কি? হাওয়ায় হাওয়ায় উড়াই দিলে হবে? হ্যাঁ, বলেন, তার রাজনৈতিক পরিচয় আছে না? এখানে যারা দেখছে তারা বলবে, আমি বলবো না, তার রাজনৈতিক পরিচয় আছে। দ্বিতীয় শহীদ চট্টগ্রামের, তার রাজনৈতিক পরিচয় কি? দুটাই বড় বড় দুটো রাজনৈতিক দল থেকে আসা, জামাত এবং বিএনপির লিগেসি। হুম। আপনি তাদের রক্তকে মুহূর্তের মধ্যে ভাষায় উড়াই দিবেন, তাই হয়ে গেল নাকি? আমি বলি, ফেসবুকে 2-4টা কমেন্ট দিয়ে রাষ্ট্রের গতিপথ নির্ধারিত হয় না। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এই আন্দোলন যারা করেছিল তারা মাঠ ছেড়ে দেয়নি। আমরা এই মাঠটা কাউকে ইজরা দেইনি এখনো। হয়তোবা সহ্য করছি, কথা বলছি না, চুপ আছি, আমাদেরকে অসম্মান করছে। আরে বাবা, বলছি তো ঢাকাতে আন্দোলন বন্ধ হয়ে গেছে, ব্র্যাক ইউনিভার্সিটিকে ডাকতেছি, তোমরা আসছো, আসতেছে না। ইস্ট ওয়েস্টকে ডাকতেছি, আসতেছে না। বলে আপনারা রাজনীতি করেন, আপনাদের সঙ্গে আমরা আসবো না। তখন ভুয়া আইডি কার্ড বানাইছি, ভুয়া আইডি কার্ড। হ্যাঁ, ভুয়া আইডি কার্ড বানাইছি ছাত্র হওয়ার জন্য। ভুয়া আইডি কার্ড বানায় ছাত্র হয়ে রামপুরাতে আন্দোলন করছি। আমাদের ডাক শোনে না, আবার চলে গেছে, মাঠ ছেড়ে দিয়ে চলে গেছে, পুলিশের দখলে মাঠ। বিজিবিকে যে আত্মসমর্পণ করানো হলো, এই বিজিবি আত্মসমর্পণে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে ছাত্র দলের ভাইয়েরা। জীবন বাজি রেখে আমাদের টার্গেট ছিল যে আমরা একটা বাহিনীকে ঢাকাতে অন্তত পরাজিত করব। একটা বাহিনীকে যদি পরাজিত করতে পারি, বাকি বাহিনীগুলো পরাজিত হবে। সেই টার্গেট নিয়ে বিজিবিকে আমরা 5 দিক থেকে অ্যাম্বুশ করছিলাম। 8বার অ্যাটেম্প নিয়ে নবমবারে গিয়ে আমরা সফল হয়েছি। বিজিবিকে আত্মসমর্পণ করছি, পরের দিন 14 জেলায় হলো বিজিবি আত্মসমর্পণ করছে। এগুলো কোন ছাত্র আন্দোলনের কোন নেতা আপনার হলো এখানে এসে নেতৃত্ব দিচ্ছে আমি দেখাতে চাই। 13টা মানে আন্দোলনের যে অঞ্চল ভাগ করছে, তারা বলুক তারা এটা ভাগ করছে। এই কলকাঠিগুলো লন্ডন থেকে তারেক রহমান নাড়ছে, কেউ বিশ্বাস করুক না করুক। টাকা পয়সা যা খরচ হচ্ছে ওখান থেকে দিতে, আমি আজকে এখানে বলছি, দিতে ঢালছে। আমাকে বলছিল কত টাকা লাগবে, আমি বলছি যে 1 বছরের রাজনৈতিক ব্যয় যা সব ঢেলে ফেলেন, তাও শেখ হাসিনা মুক্ত হোক। তো এগুলো এখন সব পানি করে দিবে, এত সহজ? আমার কথা কি, দেখেন, বৈষম্য বিরোধী যে আন্দোলনটা আমরা করেছি, এই আন্দোলনে কিছুটা হলেও তো অবদান আছে নির্ভীক ভাবে। তো এই আন্দোলনটা কার আন্দোলন? জনগণের আন্দোলন, আপনার আন্দোলন, আমার আন্দোলন নাকি? ছাত্র দলের আন্দোলন, ছাত্র শিবিরের আন্দোলন, আরো অন্যান্য যারা আছে তাদের আন্দোলন, মাদ্রাসা ছাত্রের আন্দোলন। এই আন্দোলনটা সর্বজনীন। কিন্তু যখন থেকে এই আন্দোলনকে ব্যবহার করে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করবে, সেইটা তারা শুরু করতেই পারে, কিন্তু সেই রাজনৈতিক প্রক্রিয়াও জনগণের না। কারণ ওই রাজনৈতিক প্রক্রিয়াতে বলা হচ্ছে যে এই রাজনৈতিক প্রক্রিয়াতে অংশ নিতে হলে ছাত্র দল থেকে পদত্যাগ করতে হবে, ওই রাজনৈতিক প্রক্রিয়া অংশ নিলে ছাত্র অধিকার থেকে পদত্যাগ করতে হবে, ওই রাজনৈতিক প্রক্রিয়া অংশ হলে শিবিরে থাকা যাবে না। তার মানে তারা এই রাজনৈতিক প্রক্রিয়া থেকে ছাত্র দল, ছাত্র শিবির সহ জনগণের বিভিন্ন অংশকে কেটে ফেলছে তাদের একক কর্তৃত্ব স্থাপনের জন্য। তাই এটা জনগণের নাই। এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো যে এই যে সংস্কারের কথা বলছে,
যে হাসনাত আব্দুল্লাহ সংস্কার করবে বা সার্জিস সংস্কার করবে, যারা সাবেক ছাত্রলীগ নেতা। আমার কথা হলো, এই দেশ সংস্কার করার অধিকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি, নাকি সাবেক ছাত্রলীগ নেতার অধিকার বেশি? জিজ্ঞাসা করছি। এই দেশ যদি সংস্কার করতে হয়, সরকারি আমলারা সংস্কার করবে না আমরা সংস্কার করব? বলেন। সরকারি আমলারা বছরের পরে বছর চুরি করেছে, লুটপাট করেছে, তারা এই সংস্কারের কর্তৃত্ব দেখাবে, পথ দেখাবে, খসড়া করবে, সংবিধান রচনা হবে, সেই সংবিধানের খসড়া করবে সরকারি আমলারা। আর আমরা যারা রাজনৈতিক কর্মী, জীবন দিয়েছে, যারা যারা 15-16 বছর ধরে লড়াই করে জেল জুলুম খেটেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষের গায়ে পচন হয়েছে, জেলখানায় পচে গেছে শরীর, তারা আন্দোলন, তারা সংবিধান খসড়া করবে নাকি রাজনৈতিক আমলারা খসড়া করবে? বলেন। আমাদের আশা কি ছিল যে বিপ্লবের পরে যে সরকারটা গঠিত হবে, সেই সরকারে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে হবে। আন্দোলনের নেতৃত্ব বলতে কাদের? যে কোটা আন্দোলন যারা আছে তারা, আবার রাজনৈতিক ভাবে যারা ফাইট করছে তারা, তাই না? আপনি কোন অংশকে অস্বীকার করতে পারবেন? কিন্তু এই আন্দোলনের পরে এই সরকার গঠিত হলো শুধুমাত্র একটা বিষয়টা মনে হচ্ছে ভাই ব্রাদার বন্ধু বান্ধবীকে নিয়ে আসে সরকারে বসাই দিচ্ছে। একটা ক্লাবের মেম্বার একসাথে আড্ডা দিত, আড্ডা দেওয়া মানুষগুলোকে পাশাপাশি বসিয়ে দিছে যে ও তুমি আমার পরিচিত, তোমাকে ঠিক আছে তুমি দায়িত্ব পালন করো, তুমি আমার পরিচিত তুমি আমাকে দায়িত্ব পালন করো। পিনাকি দাদার দাম নাই, কোনো ফারার দাম নাই, তারপরে ফজল চৌধুরী নাকি জন্য এতে জাতিসংঘে মাঝে মাঝে কথা বলতো সাংবাদিক ভাই, ওনার দাম নাই। সাগর ভাই তো অনেক লড়াই করছে, সাগর ভাইয়ের দাম নাই। টিটু ভাই লড়াই করছে, এম রহমান মাসুম লড়াই করছে, কত ঝুঁকি নিয়ে কত জায়গা থেকে কত প্রবাসী ভাই লড়াই করছে। আমার কথা হলো তাদের প্রতিনিধিটা কে? আমি একটা কথা বলি, যখন ডিবি অফিসে ছিলাম, সাগর ভাই আমি আপনাকে বলি, আজকে বলবো শুনেন, ডিবি অফিসটা না, ডিবি অফিসে ওইখানে যে চাপাচাপি করে 20 জনের রুমে 70-80 জনকে রাখছে, এক একজনের পিড়ায়ে চামড়া তুলে ফেলছে, গা কালো হয়ে গেছে, হাঁটতে পারে না, পা ফুলে গেছে, মাথায় ঘুষাইতে ঘুষাইতে মাথা পাগল বানাই দিছে। এইরকম লোকের আর্তনাতে ভরা। এইটা কি বৈষম্য বিরোধীদের আর্তনাদ ছিল নাকি ছাত্র দলের আর্তনাদ ছিল? সম্রাট ভাই তুমি বলো, তাই না? আমরা বলছি কি দেখেন, বাংলাদেশ, আমরা যে অনেকে অনেক ধরনের থিওরি দিচ্ছে, আমি আপনাকে বলছি যে সরকারটা আছে শুধুমাত্র গার্মেন্টস সেক্টর অস্থিতিশীল হলে সরকার 10 দিন থাকতে পারবে না। শুধুমাত্র আমি একটা সেক্টর বলতেছি, এরকম আরো অনেক সেক্টর আছে। কেন থাকতে পারবে না? কারণ এই সরকারের প্রতিনিধি হিসেবে যারা কর্তৃত্ব দেখাচ্ছে রাস্তাঘাটে, যে সমন্বয়করা, সেই সমন্বয়করা যারা কর্তৃত্ব দেখাচ্ছে তারা রাজনীতি শূন্য করে ফেলেছে রাষ্ট্রের কর্তৃত্বতে। যখন রাজনীতি শূন্য হয়ে যাবে তখন এই সরকার বিপদে পড়লে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ডক্টর ইউনূস যেদিন শপথ নিলেন, সেই শপথ অনুষ্ঠানের দিনে বাইরে মাত্র 250 থেকে 300 লোক ছিল। আমার কথা, বিপ্লবী সরকার প্রধান শপথ নিচ্ছে, কেন 250-300 লোক হবে? সেখানে হবে 2.5 থেকে 3 লক্ষ লোক। কেন হলো? কারণ ওই যে রাজনৈতিক দলগুলো ইঙ্গিত পেয়েছে, রাজনৈতিক কর্মীগুলো ইঙ্গিত পেয়েছে যে তাদের বিরুদ্ধে একটা অস্তিত্ব দাঁড়াচ্ছে। এখন আমার কথা হলো, আপনি ধানের দাঁড়াচ্ছে এখানে আমি এখন আমি আপনাকে বলছি শোনেন, এখন এই মুহূর্তে আমার কথাকে অনেকে গালি দিবে, কিন্তু এগুলো 1 মাস পর ফুলবে। আমি বলছি যেটা আপনার প্রথম টক শোতে আমি দীর্ঘদিন পরে এসে বলছিলাম, সেটা এখন বাস্তবায়ন হচ্ছে। আজকে যেটা বলতেছি সেটা আরেকটা বাস্তবায়ন হচ্ছে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, এইটা আওয়ামী লীগের ডাস্টবিনে রূপান্তরিত হবে। অর্থাৎ আওয়ামী লীগ পিঠ বাঁচাতে এখানে এসে ঢুকবে। শুধু তাই না, পিঠ বাঁচাতে এই আওয়ামী লীগ আমার সংগঠনে এসে ঢুকতে পারে। পিঠ বাঁচাতে এই আওয়ামী লীগ গণ অধিকার পরিষদে এসে ঢুকতে পারে। পিঠ বাঁচাতে এরা জামাত ইসলামে ঢুকতেছে, পিঠ বাঁচাতে এরা ইসলামী আন্দোলনে ঢুকতেছে। এই বিষয়গুলো যত সময় যাচ্ছে তত বেশি আওয়ামী লীগ বিভিন্ন রূপে বিভিন্ন রাজনৈতিক দলের উপর ভর করে আসছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনারা কি বলতে চান হাসনাত আব্দুল্লাহকে নিয়ে? হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই দুইজনকে নিয়ে আসলে কি বলবো, নানা ধরনের বিতর্ক উঠছে, বিতর্কের যেন শেষই নেই। হাসনাত আব্দুল্লাহ ক্ষমতায় আসার জন্য, ক্ষমতা পাওয়ার লোভে যা ইচ্ছা তাই করছে। হাসনাত আব্দুল্লাহর প্রয়োজন এখন ক্ষমতা, তার এখন ক্ষমতার দরকার। নাহিদ এবং আসিফকে উপদেষ্টা বানানোই তারা তেলে বেগুনে জ্বলছে রীতিমতো। নানা ধরনের আমরা সরকার বিরোধী বক্তব্য শুনতেছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে কথা বলছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম। আপনারা কি বলতে চান হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে নিয়ে? আপনাদের কাছে কি মনে হয়, তারা কি সত্যিকার অর্থেই
টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল? হাসিনার কাছে কি তারা বিক্রি হয়ে গিয়েছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই দুই সমন্বয়ককে নিয়ে যে বিতর্ক উঠেছে, যে সমালোচনা হচ্ছে, সেটা নিয়ে আপনাদের কি বলার রয়েছে? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত অভিমত ব্যক্ত করবেন। আজকের মতো বিদায় নিতে চাই। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।